নমস্কার প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস শুরু করছে এখনকার প্রতিবেদন। বিষয় শেখ হাসিনার প্রত্যাবর্তন, কিভাবে আমেরিকাকে তার নিজের অস্ত্রেই ঘায়েল করতে চলেছেন আজকের বৈঠকে নরেন্দ্র মোদী, সেই বিষয়ে। গত বছর 5 আগস্ট ভারতে চলে আসার পর থেকে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক নয় একাধিকবার আমেরিকাকে অভিযুক্ত করে বলেছেন, আমি যদি সেন্ট মার্টিন দ্বীপ ওদের হাতে তুলে দেওয়ার প্রস্তাবে রাজি হতাম, যদি ওদেরকে এখানে সেনা ঘাঁটি বসাতে দিতাম, তাহলে প্রধানমন্ত্রী হিসেবে আমি থেকে যেতে পারতাম, আমাকে চলে যেতেও হতো না। কখনো তিনি বলেছেন, ওই সাদা চামড়ার লোকটি আমাকে বলেছিলেন, কেন ঝামেলায় যাচ্ছেন, আমরা আপনার বিরুদ্ধে নই, আমরা শুধু একটি সৈন্য ঘাঁটি বানাতে চাই আপনার দেশে, রাজি হয়ে যান আর তারপর নিশ্চিন্তে প্রধানমন্ত্রী হয়ে বসে থাকুন। আমি রাজি হইনি। হাসিনা সাদা চামড়ার লোকটির নাম বলেননি, তবে বুঝতে অসুবিধা হয় না কার কথা তিনি বলছেন। তার নাম ডোনাল্ড লু। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনীতির ওপর নজর রাখার দায়িত্বে থাকা প্রেসিডেন্ট বাইডেনের নিযুক্ত মার্কিন কূটনীতিবিদ, যিনি শুধু বাংলাদেশ নয় ভারতেও মোদী সরকারকে গদিচ্যুত করার আপ্রাণ চেষ্টা চালিয়ে গেছেন, কিন্তু সফল হননি। ভারতে বাংলাদেশের সাফল্য পেয়েছেন। হাসিনার এই কথা সেদিন অনেকেই বিশ্বাস করেননি, পরাজিত নেত্রীর আর্তনাদ বলে আখ্যা দিয়েছেন অনেকেই, এবং তার ফলে হাসিনাকে ফ্যাসিস্ট, অত্যাচারী, মানবতা বিরোধী ইত্যাদি উপাধিতে ভূষিতও বলা যায়, কলঙ্কিত করা হয়েছে, সেটাও সুবিধাজনক হয়েছে এই সব সমালোচকদের কাছে। বিরোধীদের গুম করে আয়না ঘরে রাখার গল্প তৈরি করাও সম্ভব হয়েছে। সেই আয়নাঘর তৈরি করে পাবলিকের সামনে আনতে অবশ্য অন্তর্বর্তী ইউনূস সরকারের 6 মাস সময় লেগেছে। 6 মাস লাগলো কেন খুঁজে নিতে? এবং 6 মাস পরে সেগুলো আবার দেখা গেল নতুন করে রংটং করা হয়েছে। আর কি আশ্চর্য ব্যাপার দেখুন, ঠিক যেদিন অর্থাৎ 13ই ফেব্রুয়ারি মোদি ট্রাম্পের আলোচনায় হাসিনা ও বাংলাদেশ প্রসঙ্গ অবশ্যই উঠবে, তার 2 দিন আগে হদিস মিলল আয়নাঘরের। সেখানে নতুন সুগন্ধি তোয়ালে ঝুলিয়ে রাখা আছে, নতুন সিলিং ফ্যান, সিনেমায় নায়ক নায়িকা যেমন হয় না, নতুন গেঞ্জি বা শাড়ি কিনে সেটা ছিঁড়ে ফাটিয়ে গরিবের চরিত্রে অভিনয়ের জন্য পরে, এখানেও ঠিক সেইভাবে সাজিয়ে গুজিয়ে কস্টিউম সেট সব তৈরি করা হয়েছে। এটা ইউনূস সাহেবের প্ল্যানিং। ওদিকে রাষ্ট্রসংঘের মানবাধিকার বিষয়ে রিপোর্টও বেরোলো, সেটাও বেরোলো আবার মোদি ট্রাম্পের এই বৈঠকের ঠিক আগে। কারণটা কি? মোদি ট্রাম্পের বৈঠককে সেখানে একটা আলাদাভাবে চাপ সৃষ্টির জন্যে। সেখানেও এই যে রাষ্ট্রসংঘের যে মানবাধিকার বিষয়ের রিপোর্ট, সেখানেও শেখ হাসিনাকে তুলোধনা করা হয়েছে, তার হ্যান খারাপ ত্যান খারাপ, আর ইউনূসের কিছুই খারাপ নাই। এই হচ্ছে রাষ্ট্রসংঘের মানবাধিকার বিষয়ের রিপোর্ট হচ্ছে এইটা। ইউনূসের আমলের হাল নিয়ে ঢাকায় আমেরিকার সার্চ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি জ্যাকবসন একদিন আগেই অবশ্য ঝেড়ে কাপড় পরিয়ে দিয়েছেন ইউনূসকে। কিন্তু রাষ্ট্রসংঘের রিপোর্টে ইউনূস যেন একেবারে দেব শিশু। এতেই বোঝা যায় রাষ্ট্রসংঘে ঘুঘুর বাসা। উনি WHO হুর টাকা তিনি বন্ধ করেছেন, আরও অনেক টাকা তিনি বন্ধ করেছেন রাষ্ট্রসংঘের। এতেই বোঝা যায় রাষ্ট্রসংঘের ঘুঘুর বাসা ট্রাম্পের ধাক্কা খেয়ে অনেকটাই বেসামাল হয়েছে বটে, তাদের ফোঁস কিন্তু পুরোপুরি যায়নি এখনো। যে কথা বলছিলাম সেই প্রসঙ্গে আসি, শেখ হাসিনার পতনের প্রসঙ্গ।
বাইরের দুনিয়ায় খুব চাউর হয়েছিল হাসিনার পতন, তার কর্মফল, তার ফ্যাসিস্ট শাসন, তার অত্যাচার, তার মানবাধিকার লঙ্ঘন, তার দেশের টাকা চুরি করে বিদেশে পাঠানো ইত্যাদি ইত্যাদি প্রভৃতি। আর তার পরিণামে ছাত্ররা আন্দোলন করেছে, ছাত্র আন্দোলনে তার পতন। সেই আন্দোলনটা কিসের দাবিতে ছিল? কোটার বিরুদ্ধে। সেই কোটার দাবি এক দাবি পরে পাল্টে গেল হাসিনার পতন। সে কেন ভাই? কোটা তো তার আগেই বন্ধ হয়ে গেছে। সুতরাং আসল কারণ যে হাসিনার চলে আসার, হাসিনার পতনের, সেটা সেই সাদা চামড়ার লোকটাই বলেছিল। সে কথা পৃথিবীর কেউ, হাসিনা যা সেই অভিযোগ, সেটা পৃথিবীর কেউ বিশ্বাস করেনি। এই জন্যই জুলাই ষড়যন্ত্র যখন চলছে, তখন ঢাকায় বসে থাকা সমস্ত পশ্চিমী দেশের রাষ্ট্রদূতরা একযোগে লিখিত বয়ান দিয়ে নেমে পড়েছিল হাসিনা সরকারের বিরুদ্ধে। কিন্তু কথায় আছে না, পাপ কোনোদিন চাপা থাকে না, একদিন না একদিন ঠিক বেরিয়ে পড়বে। আজ সেই পাপ ঠিক বেরিয়ে এসেছে। হোয়াইট হাউসের গোপন নথিপত্র ফাঁস হওয়ার ফলে জানা যাচ্ছে কিভাবে আমেরিকার বাইডেন প্রশাসন আমেরিকার সরকারি টাকা ইউএসএইডের নামে প্রতিষ্ঠানের মাধ্যমে ছড়িয়ে দিয়েছে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানকে। ওই ব্র্যাক ফ্র্যাক আরো অনেক অনেক নাম আছে, কজনের নাম করবো এখানে। তাদের লেলিয়ে দিয়েছে হাসিনা সরকারের বিরুদ্ধে। অর্ধসত্য মিথ্যে প্রচার, তার মাধ্যমে হাসিনা সরকারের বিরুদ্ধে খেপিয়ে দিয়েছে মানুষকে। শুধু যে সাধারণ মানুষকে খেপিয়েছে তা নয়, দেদার অর্থ ছড়িয়ে টাকার বিনিময়ে আন্দোলন সংগঠিত করেছে। সন্দেহ করার যথেষ্ট কারণ আছে যে দেশের সেনাবাহিনীর কর্তা ব্যক্তিরাও যে ছাত্র আন্দোলনকারীদের উপর গুলি চালাতে অস্বীকার করেছিল, সেটা কোনো মানবিক কারণে নয়, সেটা টাকার কারণে, টাকার কারণে, ডলারের গুণে, ডলারের। এতদিন ইতিউতি বেরিয়েছে ওই খবর, কিন্তু গ্রেজন নামের এক মার্কিন পত্রিকা প্রথম হাড়ির খবর বের করে দিয়েছিল গত সেপ্টেম্বরে। যথেষ্ট আলোড়ন তুলেছিল সে খবর। কিন্তু আমেরিকার নির্বাচনের কারণে, আর বাইডেন তখন ক্ষমতায় বসে আছে, এবং বাইডেনের ওখান থেকে সমস্ত বাংলাদেশের পত্র পত্রিকা মিডিয়া সবগুলোকে ইউনূসের মাধ্যমে কন্ট্রোল করা শুরু হয়ে গিয়েছিল। কেউ কিছু বলতে পারেনি। বলতে গেলে ছাত্র মাথার উপরে মারবে, গলা যে ধড়ের উপরে গলা থাকবে সেটা মাথাটা থাকবে বোঝা যাচ্ছিল না। সেই জন্য সবাই চুপ করেছিল, খবরটা চাপা পড়ে গিয়েছিল। কিন্তু আমেরিকার নির্বাচনের একটা কারণও, নির্বাচনও ছিল সেই খবরটা চাপা পড়ে যাওয়ার আর একটা কারণ। এখন নির্বাচনে শেষ হয়ে গেছে, নির্বাচনে জিতে ট্রাম্প ক্ষমতায় বসার পর সেই বিষয় আবার সামনে চলে এসেছে। আমেরিকার সরকার ইউএসএআইডিকে হাজার হাজার কোটি ডলার দিত, যত না সাধারণ গরিব মানুষের উন্নতির জন্যে, তার চেয়ে অনেক গুণ বেশি উদ্দেশ্য থাকতো। ওই যে সারোগেট ফান্ডিং, মানে এক কারণে দিচ্ছি, ব্যবহার হবে আর এক কারণে, দ্যাট ইজ সারোগেট। তার চেয়ে অনেক গুণ বেশি উদ্দেশ্য থাকতো সে দেশের ভেতরে রাজনীতি করার জন্যে, নিজেদের দালালদের ক্ষমতায় বসানোর জন্যে, নিজেদের স্বার্থের জন্যে। আবার অনেক সময় স্বার্থ খুঁজে পাওয়া যায় না, খেলা করতেও বসানো হতো। আরে ও আমার বিরুদ্ধে কথা বলেছে, দে ওকে বসিয়ে। আরে দেশের লোক ভোট দিয়ে তাকে মুখ্য প্রধানমন্ত্রী করেছে, সেসব বাদ দিয়ে আমরা বলছি যখন ও থাকবে না। বাংলাদেশে ঠিক এটাই করেছে আমেরিকা। আর এই তথ্য জানিয়েছেন আর কেউ নয়, স্বয়ং প্রেসিডেন্ট ট্রাম্প, ডোনাল্ড ট্রাম্প, এবং তার যে ম্যান ফ্রাইডে সব থেকে কাছের মানুষ ইলন মাস্ক। ইউএসএআইডি সম্পর্কে ট্রাম্প কি বলেছেন শুনবেন একবার, শুনুন তাহলে। তিনি বলেছেন এই সংস্থাটি চালায় এ বাঞ্চ অফ র্যাডিক্যাল লুনাটিক্স, একদল পাগল, তারা এই ইউএসএআইডি সংস্থা চালায়। আর ইলন মাস্ক কি বলেছেন? তিনি বলেছেন
এই সংস্থাটি হলো একটা ক্রিমিনাল অর্গানাইজেশন, ক্রিমিনাল অর্গানাইজেশন। এই সংস্থা হচ্ছে একটা অপরাধী সংস্থা। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি গত মাসেই লিখেছেন, ইউএসএআইডির এখন মরে যাওয়ার সময় হয়েছে। আর এখানেই শেষ নয়, তিনি আরো লিখেছেন, ইট ইজ এ মেশিন ফর ইন্টারফিয়ারিং ইন ইন্টারনাল অ্যাফেয়ার্স, ইট ইজ এ মেকানিজম ফর চেঞ্জিং রেজিমস, পলিটিক্যাল অর্ডার, স্টেট স্ট্রাকচার। মানে এটা একটা যন্ত্র, ইউএসএআইডি হচ্ছে একটা যন্ত্র। এরা বিভিন্ন দেশের অভ্যন্তরীণ ব্যাপারে ইন্টারনাল অ্যাফেয়ার্সে ইন্টারফেয়ার করায়, মাথা গলায়। ইট ইজ এ মেকানিজম ফর চেঞ্জিং রেজিমস, তাদের সেখানকার যে শাসন সেই শাসনকে পরিবর্তনের চেষ্টা করে। পলিটিক্যাল অর্ডার, সেখানকার রাজনীতি পরিবর্তনের চেষ্টা করে। স্টেট স্ট্রাকচার, এমনকি স্টেট একটা গণতান্ত্রিক দেশকে, একটা বৈধ গণতান্ত্রিক দেশকে অবৈধ শাসনতন্ত্র নিয়ে আসার চেষ্টাও করে। এইসব কথার মানে খুঁজতে কোনো আবিধানিক পণ্ডিতের দরকার পড়ে না। সহজ অর্থ হলো, হাসিনাকে দেশ থেকে তাড়ানো হয়েছে একটি ষড়যন্ত্রের ফলে। তার ষড়যন্ত্রের মাধ্যমে তিনি হয়েছেন ভিকটিম অফ, এটাও বলেছেন তিনি হয়েছেন ভিকটিম অফ অ্যান ইন্টারন্যাশনাল কনস্পিরেসি স্পিয়ারহেডেড বাই নান আদার দ্যান ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। আমেরিকার দ্বারা, আমেরিকার সে ষড়যন্ত্রের ভিকটিম হয়েছেন, তার ষড়যন্ত্রের বলি হয়েছেন শেখ হাসিনা। এই মত আর কারণ নয়, আমেরিকার বর্তমান সরকারের মাথায় যিনি বসে আছেন প্রেসিডেন্ট, তার কি তাহলে করা উচিত? তার নিজের যে দেশ তার নিজের দেশ যে পাপ করেছে সেই পাপের প্রায়শ্চিত্ত করাটাই কি তার উচিত নয়? সাধারণ বিদ্যা বা বুদ্ধি কি বলে? পাপ যে করেছে, যে দেশ পাপ করেছে সেই দেশ তাদেরই, যে পাপ করে সেই পাপ, তার জন্যে তার শাস্তি তারই পাওয়া উচিত। আর শাস্তিটা কি হয়? যে পাপ করে যে কাজটা করেছে সেই কাজটা আবার সে যাতে শুধরে নেয়। এইটাই তো একটা দেশ হিসেবে, একটা মানুষ হিসেবে কাউকে মেরে ফেললে তাকে নতুন জীবন দেওয়া যায় না। কিন্তু একটা দেশ যখন একটা দেশের প্রধানমন্ত্রী কিংবা তাদের প্রেসিডেন্ট কাউকে তার পদ থেকে হটিয়ে দেয় ষড়যন্ত্র করে, তখন সেই দেশ তাদের সেই ভুল বুঝতে পেরে আবার সেটাকে ঠিক করে দেয়। এটাই তো নিয়ম। আর দিল্লির এই যে নিয়মটা, এই লাইন দিয়ে আমি দিল্লির ওয়াকিবহাল মহলের থেকে এই খবর পেয়েছি যে বাংলাদেশের সমস্যার সমাধানে ভারতের অফিসিয়াল অবস্থান হচ্ছে এই লাইনটা। অর্থাৎ হাসিনার পতন ঘটিয়েছ তোমরা অন্যায়ভাবে, এখন সেই অন্যায় শুধরে নেয়ার দায়িত্ব এটাও তোমাদেরই নিতে হবে। অর্থাৎ হাসিনাকে ষড়যন্ত্র করে অন্যায়ভাবে তোমরা দেশ থেকে হটিয়েছ, দেশ থেকে সরিয়ে দিয়েছ, এই অবৈধ সরকারকে এখানে বসিয়েছ। এই অবৈধ সরকারকে হটিয়ে বৈধ সরকারকে নিয়ে আসা, সে দায়িত্ব তোমাদের। এর আগে আরো এখানে বলা হচ্ছে, এর আগে আন্তর্জাতিক বহু সংস্থা সবাই এখন বলছে কি হাসিনা নাকি গণতন্ত্র কারচুপি করে ভোটে জিতেছেন। কিন্তু বহু এমনকি রাষ্ট্রসংঘের সংস্থা, তারা কিন্তু হাসিনার 2024-এর ভোটের আগে বলেছে যে হাসিনার জনসমর্থন হাসিনার দিকে। হাসিনা ভোট পেয়েছেন কত? 41%। অনেকেই বলছেন কারচুপি করে। আরে কারচুপি করে যদি তাকে ভোটে জিততে হতো তাহলে 41%, 41% ভোট না নিয়ে তিনি তো 60%, 70% ভোট করাতে পারতেন। যদি ছাপ্পা মেরে কিংবা ইভিএম যদি ভুল ইচ্ছা করে যদি এই করা হয়ে থাকে, তাহলে কেন 41%? সেটা তো 61%, 71%, 81% করে দেখাতে পারতেন পৃথিবীকে যে মানুষ ভোট দিয়েছে। তা তো হয়নি।
সুতরাং 41% মানুষ তো তাকে ভোট দিয়েছেন, আর তারা দেন, অন্যরা কেন ভোটে অংশ নেননি? আমাদের পশ্চিমবঙ্গে, ভারতের পশ্চিমবঙ্গে এখানে কি হয়, কিভাবে ভোট হয় বর্তমানে, সে খবর কোনো গোপন খবর নয়। খবরের কাগজে, টিভিতে, সোশ্যাল মিডিয়ায়, মেন স্ট্রিম মিডিয়ায়, সব জায়গায় সে খবর আসছে। তাই বলে কি পশ্চিমবঙ্গের বিরোধী দল তারা বলেছে আমরা ভোটে অংশ নেব না? বিজেপি কি বলেছে আমরা ভোটে অংশ নেব না কারণ মমতা ব্যানার্জি তুমি ভোট ডাকাতি করো এখানে? কংগ্রেস কি বলেছে আমরা ভোটে অংশ নেব না, তুমি ডাকাতি করো? সিপিএম কি বলেছে তুমি ভোট ডাকাতি করো, অতএব অংশ নেব না ভোটে? একবারই শুধু এখান থেকে ভোটের ময়দান থেকে বেরিয়ে এসেছিলেন, ভোটের ময়দান ছেড়ে বেরিয়ে এসেছিলেন 1972 সালে জ্যোতি বসু। সিদ্ধার্থ রায়, সেই নির্বাচনে সিদ্ধার্থ রায়ের কংগ্রেস দল ব্যাপকভাবে, জ্যোতি বসু তখন বরানগর কেন্দ্রে ভোটে দাঁড়াতেন, তিনি বেলা 11টা, 11:30 নাগাদ, তিনি ওটা দেখার পরে 11টা নাগাদ তিনি ভোটের ময়দান থেকে স্বেচ্ছা অবসর নিয়েছিলেন। এছাড়া আজ অবধি ভারতে এত নির্বাচন হয়েছে, কেউ কোনো জায়গায় এত হাজার হাজার কেন্দ্রের নির্বাচন হয়েছে, লোকসভা, বিধানসভা, কোনো জায়গাতে কেউ পদত্যাগ করে অবসর নিয়ে ভোটে আমি দাঁড়ালাম না, আমি বেরিয়ে এলাম, এই বলে আর একটি ঘটনার নেই দেশে। তাহলে যারা বলছিল যে ওখানে ভোটে লড়াই করা হয়নি, তিনি শেখ হাসিনা জবরদস্তি করে ভোটে জিতে এসছেন, তারা মিথ্যে কথা বলছেন। আর ফ্যাসিজম কাকে বলে সেটা বাংলাদেশ এখন দেখছে এই মোহাম্মদ ইউনূসের শাসন ব্যবস্থায়। বাংলাদেশের মানব জমিনের সম্পাদক পরিষ্কারভাবে বলেছেন আমরা বহু কিছু দেখছি, কিন্তু আমরা লিখতে পারি না, আমাদের লিখতে দেওয়া হবে না, তাহলে আমাদের ওপরে খাঁড়া নেমে আসবে। সুতরাং হাসিনার যে পতন অন্যায়ভাবে ঘটিয়েছে, এই ট্রাম্পের পূর্বসূরি বাইডেন প্রশাসন ইউএসএডকে বন্ধ করে দিয়েছেন এখন 3 মাসের মতো। 3 মাস পরেও ইউএসএড চালু হবে না, চালু হলেও তার উপরে অনেক রকম বিধিনিষেধ জারি করে চালু হবে, দেখবেন। আর বাংলাদেশের যে ইউনূস তো একের পর এক মিথ্যে কথা বলেছেন, ইউনূস শেষ হয়ে যাচ্ছে। রোহিঙ্গাদের জন্য 1 টাকাও আসেনি, উনি মিথ্যে কথা বলছেন। জ্যাকবসন গত পরশু সেটা পরিষ্কার বলে দিয়ে দিয়েছেন, ইউএসএড এর নিয়ে পরবর্তীকালে ওই প্রথমে শুধু একটা হচ্ছে আমাদের ইসরায়েলের ব্যাপারে, এবং আরেকটি দেশ এই মুহূর্তে নামটা, এদেরকে কেবল আওতার বাইরে রাখা হয়েছে। ইউএসএআইডির সহায়তার যে নিষিদ্ধ করা হয়েছে, সেই নিষিদ্ধ করার বাইরের যে দেশ দুটো, সেটা হচ্ছে এই দুটো দেশ মাত্র। সুতরাং এই বাংলাদেশ, পাকিস্তান সবার উপরে নিষেধাজ্ঞা জারি হয়েছে। সুতরাং ভারতের অফিসিয়াল লাইন হচ্ছে শেখ হাসিনাকে তোমরা অন্যায়ভাবে সরিয়েছ, তাকে আবার তার আগের জায়গায় ফিরিয়ে নিয়ে গিয়ে বসানোর দায়িত্ব সেটাও তোমাদের। ভারত তোমাদের সাথে সহযোগী হিসেবে যা করতে বলবে ভারত করবে, কিন্তু সেটা তোমাদের দায়িত্ব তোমরা, কারণ অন্যায় তোমাদের, পাপ তোমাদের পাপের ভাগ ভারত নেবে না, তোমাদের পাপের দায় তোমাদেরকে নিয়েই শেখ হাসিনাকে তার জায়গায় বসাতে হবে। এই কথাই, এই লাইনে জয়শঙ্করও ইতিপূর্বে আমেরিকায় তার পূর্বসূরি, এর আগে যারা আমেরিকায় ছিলেন বাইডেন প্রশাসনের সঙ্গেও শেষ দিকে এই লাইনে কথা বলেছেন, এবং বর্তমানে এই একই লাইন। আজকের আমাদের এখানকার তো সন্ধেবেলায় যখন মিটিং হবে মোদি এবং ট্রাম্পের, সেই মিটিংয়েও কিন্তু এই প্রসঙ্গ উঠবে, এবং আমার কাছে যতটা খবর আছে ভারতের অফিসিয়াল লাইন হবে এইটাই, অর্থাৎ হাসিনাকে ফের প্রধানমন্ত্রীর জায়গাতে নিয়ে গিয়ে বসাবার দায়িত্ব আমেরিকার প্রেসিডেন্ট, এটা আপনার দায়িত্ব, তবে আপনার পাশে ভারত আছে। এই অফিসিয়াল, এই যে দাবি এবং এই যে আলোচনা, এটা কোন জায়গায় গিয়ে শেষ পর্যন্ত গিয়ে দাঁড়াবে, তবে একটা জায়গা তো অবশ্যই দাঁড়াবে, এ নিয়ে কোনো চিন্তার অবকাশ নেই। একটা সিদ্ধান্ত আজকে নিতেই হবে। এখন সেটা কি সিদ্ধান্ত হয়
সেটা আস্তে আস্তে আমরা দেখতে পাবো। তবে বাইরে সে খবর আসতে সময় নেবে নিশ্চয়ই। আমরা যথাসময়ে সে খবর আপনাদের কাছে রাখব। এখনকার মতো এখানেই থামছি। ভালো থাকবেন। ধন্যবাদ।